কিসের ফাইল এটা? আহসান আঙ্কেলের আম্মা দিয়েছেন, বলেছেন আপনার কাছে দিতে। আমি দেখিনি। ফাইলটা হাতে নিলেন জাহিদ সাহেব। মুহূর্তে নিভানের সামনে খুললেন সেটা। মনোযোগ দিয়ে ভিতরের কাগজপত্রগুলো দেখতে দেখতে বললেন। মেয়েটার নাম জানো কি? জাহিদ সাহেবের মুখের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল নিভান। মেয়েটার নাম কি সেও তো জানে না। কাল যখন জাহিদ সাহেব তাকে ডেকে বলল ওনার এক কাছের ঘনিষ্ঠ বন্ধু মারা গিয়েছেন, সেখানে ওনার অবশ্যই উপস্থিত থাকা দরকার। তিনি তো যেতে পারবেন না, এবারের কেউ একজনের উপস্থিতি থাকাটা সেখানে জরুরি। আর ছেলে মানুষ বলতে উপস্থিত তখন নিভান ছাড়া কেউ এ বাড়িতে ছিল না। তাই নিভানকে যাওয়ার কথা বললেন তিনি। নিভান ওনারকে বাবা বলে না ডাকলেও সহজে ওনার আদেশ নিষেধ ফেলে না, তাই সময় নিয়ে রাজিও হয়েছিল। সেখানে যেতে যেতে প্রায় দাফন কার্য শেষ হয়ে গিয়েছিল আহসান আঙ্কেল নামক মানুষটার। নিজের পরিচয় জানান দিয়ে কবর জিয়ারত করে আহসান আঙ্কেলের মা নামক বৃদ্ধাকে বলে যখন চলে আসবে, তখন কন্দনরত অসহায় মুখে বৃদ্ধা জাহিদ সাহেবের সাথে একটু কথা বলতে চাইলেন। নিভানও না করতে পারেনি। জাহিদ সাহেবের নম্বরে ফোন দিয়ে ধরিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে কি কথা হয়েছিল নিভানের জানা নেই। তবে জাহিদ সাহেবের সাথে বৃদ্ধা ভদ্রমহিলার কথা বলা শেষ হলে তখন তাকে ফোনটা ধরিয়ে দেওয়া হলো। জাহিদ সাহেব শুধু তাকে এটুকু বললেন, মেয়েটাকে তোমার সাথে করে নিয়ে এসো, নিভান। মেয়েটা নিয়ে যখন চলে আসতে চাইলো, নিভান আরেক ঝামেলায় পড়েছিল। এমনিতে মেয়ে তো আসতে চাইছিল না, তার উপর মেয়েটার চাচারাও তাকে আসতে দেবে না। তার মধ্যে থেকে মেয়েটার এক চাচাতো ভাইও খুবই উগ্র আচরণ করেছিল। মেজাজ তো নিভানেরও চড়ে গিয়েছিল। তবে মৃত্যু বাড়িতে অশোভনীয় আচরণ করাটা ঠিক হবে না বিধায় নিজেকে কন্ট্রোলে রেখেছিল। বৃদ্ধা ভদ্রমহিলা আবারও জাহিদ সাহেবকে ফোন দিয়ে ওনার ছেলেদের কাছে ধরিয়ে দিতে বললেন। নিভান ঝামেলা থেকে মুক্ত হতে সহজ সমাধান হিসেবে তাই করল। জাহিদ সাহেবের ফোন ধরতে আহসান আঙ্কেলের মেজো ভাই নামক লোকটা কেমন মিইয়ে গেল। পরবর্তীতে ঝামেলা করেনি, মেয়েটাকে চুপচাপ তার সাথে আসতে দিয়েছিল। তবে ওই উগ্র মস্তিষ্কের ছেলেটাকে সহজে শান্ত করা যাচ্ছিল না। সেটা আর সামান্যতম গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি নিভান। মেয়েটাকে নিয়ে চলে এসেছিল। গাড়ি ছেড়ে দেওয়ার মুহূর্তে এ বৃদ্ধা ভদ্রমহিলা তড়িঘড়ি করে তার হাতে ফাইলটা ধরে দিয়েছিলেন। তখনও মেয়েটা না আসার জন্য বাহানা করেই যাচ্ছিল। হঠাৎ মনোযোগ বিচ্ছিন্ন হওয়ায় ডাক্তার নিভানকে একটু চমকালো। কি জিজ্ঞাসা করেছিলেন জাহিদ সাহেব মনে হতেই আবারও খেয়াল হলো। না, মেয়েটাকে সেভাবে খেয়াল করেছিল সে। আর না, তাদের মধ্যে কোনো কথা হয়েছিল। তবে মেয়েটার নাম বলবে কি করে সে? তবে একটু আগে নাফিমের থেকে জেনে নেওয়া নামটা বলবে কি সে? সত্যি কি মেয়েটার নাম ফুলকৌড়ি? হঠাৎ তখন দিবার প্রশ্ন করা কথাটা মনে পড়ল। দিবাও তো বলেছিল মেয়েটার নাম কৌড়ি, তবে ফুলকৌড়ি না বলে কৌড়ি বলবে কি? নিভান, কিছু হয়েছে কি? তুমি কি কিছু নিয়ে ভাবছো? না তেমন কিছু নয়, আপনি বলুন। না তেমন কিছু নয়, আপনি বলুন। ও, আপনি তো মেয়েটার নাম জিজ্ঞাসা করছিলেন। মেয়েটার নাম মনে হয়। নামটা আমি জেনে নিয়েছি ফাইল থেকে। মেয়েটার নাম কাশফিয়া আহসান কৌরি। নিভানের চুপ থাকা দেখে জাহিদ সাহেব বুঝতে পেরেছিলেন মেয়েটার নামটা সম্পর্কে নিভান জ্ঞাত নয়। তবে ফাইলের বিভিন্ন কাগজের মধ্যে মেয়েটার স্কুল কলেজ সম্পর্কিত কাগজও আছে, সেখান থেকে জেনে নিয়েছেন তিনি। নামটা তিনি আহসানের মুখে বেশ কয়েকবার শুনেছিলেন, তবে খেয়ালে ছিল না ওনার। নিভানের সাথে কথা বলার এক পর্যায়ে জাহিদ সাহেব লক্ষ্য করলেন নিভানের চোখ জোড়ার রক্তিম আভা। ছেলেটা কি কোনো কারণে অসুস্থ? প্রশ্নটা মনে মনে আওড়াতেই এই সংগপিত দীর্ঘশ্বাস ফেললেন তিনি। এই ছেলে নিজের ভালো মন্দটা সহজে কখনো কারো সামনে বুঝতে দিতে চায় না, আর বহিঃপ্রকাশ করা তো দূর, করেও না। এই যেমন এখন ভিতরে অসুস্থতা বোধ করছে, অথচ বাহিরটা কতটা স্বাভাবিক রেখে ওনার সাথে কথা বলে চলেছে ছেলেটা। মনে হচ্ছে সুস্থ সবল একজন মানুষ, অথচ নিভানের প্রতি সন্তান হিসেবে স্নেহ ভালোবাসা ছাড়া ওনার আলাদা একটা টান মায়া রয়েছে। মনের ভেতরে দৃঢ়ভাবে কাজ করে সেই মায়া, সেই তীক্ষ্ণ টান। সেই মায়ার টান থেকে তিনি নিভানকে কি করে যেন বুঝে নিতে পারেন। নিহারিকাকে নিজের জীবনে জড়ানোর সাথে সাথে নিহারিকার এই অতি মূল্যবান রত্নটাকেও তিনি নিজের জীবনের নিজের ভেবে নিয়েছিলেন। সেই মায়া টান থেকেই তো নিয়েছিলেন, যদিও ওনার মা সেটা চাননি। নিজের অবিবাহিত সুদর্শন ছেলের জন্য হাজারো বুঝিয়ে কোনো মতে নিহারিকাকে ছেলের বউ ও মানতে চাইলেও নিভানকে ছেলের বাচ্চা হিসেবে মানতে চাননি। তবে নিজের ছেলের জেদের কাছে হয়তো হার মেনে গিয়েছিলেন। তোমার কি কোনো কারণে শরীর খারাপ? মাথা তো যন্ত্রণায় ফেটে যাওয়ার উপক্রম। তখন রানী সাহেবা কফি তো দিয়ে গিয়েছিল, কিন্তু তা আর খাওয়া হয়ে ওঠেনি। মান্যতার গলা ফাটিয়ে চিল্লানোর কারণে। রুম থেকে বের হয়ে চিল্লানোর কারণটা জানার আগেই নাফিমের সাথে দেখা হলো। ওর সাথে কথা বলে রুমে গিয়ে দেখলো কফি ঠান্ডা হয়ে গেছে। রানী সাহেবাকে দিয়ে আবারও কফি বানানোর আগেই জাহিদ সাহেব ডেকে পাঠালেন তাকে। তাই আসতেই হলো। অসহ্য মাথা যন্ত্রণা করছে।
তবুও স্বাভাবিকভাবে উত্তর দিল নিভান। তেমন কিছু না, আপনি কি বলেছিলেন বলুন। নিভানের এই অতি স্বাভাবিক থাকা জিনিসটা মাঝে মধ্যে জাহিদ সাহেবের মেনে নিতে খারাপ লাগে, তবে ছেলেটার স্বভাবই যে এটা। দীর্ঘ শ্বাস ফেললেন তিনি, ফের বললেন, তুমি কোনো যন্ত্র নও নিভান, তুমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ। আর সে মানুষের ভালো লাগা খারাপ লাগা থাকবেই, ভালো মন্দ সুস্থ অসুস্থতা সকল প্রকার অনুভূতি থাকা স্বাভাবিক। সেখানে নিজেকে এত চেপে রাখা উচিত নয়, রাখলে চলে না। নিজের ভালো মন্দর অনুভূতিগুলো সবার কাছে প্রকাশ না করে, অর্থাৎ প্রকাশ করতে না চাইলে নিজের জীবন থেকে বন্ধুসুলভ কাউকে না কাউকে বেছে নিয়ে সেই ভালো মন্দর অনুভূতিগুলো প্রকাশ করা উচিত। সেটা বাবা মা ভাই বোন অথবা তোমার জীবনের একান্ত কোনো ব্যক্তি, যে কেউ হতে পারে। তবুও বলতে হয়, নিজের জীবন নিয়ে এতটা বেখেয়ালি বা অনুভূতি শূন্য হলে চলে না। থামলেন জাহিদ হাসান সাহেব। আজ নতুন নয়, নিভানের নিজের প্রতি আচরণের জন্য এরকম উপদেশ আদেশ প্রায়শই তিনি দিয়ে থাকেন, তবে ছেলেটা বরাবরই চুপচাপ শোনে। অতঃপর যা তাই। নিভানের শিথিল হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে ফের বললেন, আমার মনে হচ্ছে তুমি মাথা ব্যথার অসুস্থতা অনুভব করছো, যাও গিয়ে রেস্ট নাও। এ বিষয়ে আমি পরে তোমার সাথে কথা বলে নেব। হুম। শব্দটা উচ্চারণ করে মাথা নাড়ি সম্মতি দিয়ে টুল ছেড়ে উঠে দাঁড়ালো নিভান। ফের লম্বা কদম ফেলে কয়েক পা সামনে আগাতেই পিছন থেকে ফের জাহিদ সাহেব ডেকে উঠলেন তাকে। নিভান। হয়তো পিছে ডাকা মানুষটা তাকে পুনরায় ডেকে কি বলতে চাইছে এটা নিভানের জানা। চোখ জোড়া বন্ধ করে শ্বাস ফেলে তৎক্ষণাৎ আবার চোখ জোড়া খুলে ফেলল সে। নিভান পিছে ফিরতেই জাহিদ সাহেব কিছুটা স্নেহশীল গলায় বললেন, আমি তোমার বাবা, সেটা তুমি মানো কি না তা আমার বিশেষ জানা নেই, তবে আমি মানি। বাবা ছেলের সম্পর্কর জোরে বলছি না, নিজেকে তোমার একজন বন্ধুসুলভ আপনজন ভেবে তোমার ভালো মন্দর অনুভূতিটা আমাকে জানাতে পারো, নির্দ্বিধায় বলতে পারো তোমার ভালো মন্দটা আমাকে। উত্তরস্বরূপ নিভান ফের মাথা নাড়ি সম্মতি জানিয়ে চলে গেল। সেদিকে নির্বাক নজরে তাকিয়ে রইলেন জাহিদ সাহেব। আপন রক্ত বলতে নিজের 2 সন্তান আছে ওনার, মান্যতার ইভান। তবু এই ছেলের মুখে বাবা ডাকটা শোনার জন্য কেন এত আকুলতা ওনার হৃদয় গহ্বর? কেন ব্যাকুল ভাবে শুনতে চায় সেই ডাকটা মন? এটাই বুঝতে পারেন না তিনি। নিহারিকার সাথে সেই 6 বছর বয়সে নিভান এ বাড়িতে পা রেখেছিল। সেখান থেকে কতগুলো বছর চলে গিয়েছে, অথচ কখনো নিভান তাকে ভুলেও বাবা ডাকেনি। শান্ত ও গম্ভীরভাবে অতটুকু ছেলে কি বুঝতো না বুঝতো ওনার জানা নেই, তবে কখনো ভুলেও বাবা বলে ডাকেনি। ওনার প্রতি শ্রদ্ধা সম্মান হয়তো যথাযথ দেখিয়ে গিয়েছে, কখনো তা ক্ষুণ্ণ করেনি। ওনার আদেশ উপদেশ মেনেছে, কিন্তু সেই বাবা ডাকটা ডাকেনি। কেন ডাকে না নিভান ওনাকে বাবা? ভুলেও তো 2-1 বার ডেকে ফেলা যায়। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে বেডের হেডে মাথা এলিয়ে দিলেন জাহিদ সাহেব। তবে কি বাবা নামক আচার ব্যবহারে কোনো ত্রুটি থেকে গেছে ওনার? এত তাড়াতাড়ি কথা শেষ হয়ে গেল আপনাদের? মুহূর্তে বিষণ্ণতা কাটিয়ে নিহারিকা বেগমের লাবণ্যময় মুখের দিকে তাকালেন জাহিদ সাহেব। মুহূর্তেই বিষণ্ণতা কেটে গেল ওনার। বয়স বেড়েছে, 3 ছেলে মেয়ের মা হয়ে গিয়েছে, একটা গোটা সংসারের খেয়াল ধ্যান নিয়ন্ত্রণ করে চলেছে। অসুস্থ একজন রুগ্ন ব্যক্তিকে টেনে চলেছে বছরের পর বছর, অথচ রূপ লাবণ্যে কোথাও সেই বয়স পরিশ্রমের ঘাটতি নেই। এই লাবণ্যময়ী নারীর সেই 18 পার হয়ে গিয়েছে 2.5 যুগ আগে, অথচ সেই রূপ সেই লাবণ্য বেশি হয়েছে ছাড়া ঘাটতি পড়েনি। এই মুখটা দেখলে সব কষ্ট বিষণ্ণতা কেটে গিয়ে শান্তি ভর করে মনে। ওকে, 1 কাপ আদা চা বানিয়ে দাও নিহারিকা। কাকে? নিভানকে। ছেলেটার মাথা ধরেছে মনে হয়। শব্দ করে দীর্ঘশ্বাস ফেললেন নিহারিকা বেগম। এই ছেলেকে নিয়ে আর পারলেন না তিনি। কাউকে না বলা যায়, মাকে তো নিজের ভালো মন্দটা একটু জানানো যায়, তবুও জানাবে না এই মানুষটাকেও। নিভান নিজের অসুস্থতার কথা জানিয়েছে বলে তো মনে হয় না নিহারিকা বেগমের। নিশ্চয়ই ওনার মতো নিভানের চোখে মুখের হাবভাব দেখে বুঝেছেন মানুষটা। নিহারিকা বেগম বাহিরের দিকে পা বাড়াতে গিয়ে ফের জাহিদ সাহেবের দিকে ফিরলেন। জাহিদ সাহেবের কোলের মধ্যে এলোমেলো কাগজের মেলা দেখে বললেন, কিসের কাগজপত্র এগুলো? এলোমেলো কাগজগুলো ফের ফাইলে গুছিয়ে রাখতে রাখতে জাহিদ সাহেব বললেন, আহসানের হাই স্কুলের বেতন বিষয়ক চেক, আরও অন্যান্য বিভিন্ন কাগজপত্র, আর ওর নিজের সেভিংসের কিছু চেক বই কাগজপত্র, ওর নামের জমির দলিলপত্র আছে দেখছি। নিভানকে দিয়ে পাঠিয়েছেন চাচিমা। কপাল কুঁচকে এলো নিহারিকা বেগমের। কিন্তু এগুলো কেন দিয়েছেন?
জানি না, হয়তোবা নিজের অন্যান্য ছেলের লোভের হাত থেকে নিজের আদরের নাতনিটার হক বাঁচাতে, যাতে কৌরির হক নষ্ট না হয়। তবে আমার মনে হয় চাচিমার এগুলো পাঠানো ঠিক হয়নি, প্রয়োজন ছিল না। আপনার মনে হচ্ছে প্রয়োজন ছিল না, তবে এ বাড়িতে মেয়েটার বাঁচার জন্য আমার মনে হয় কাগজপত্রগুলো প্রয়োজন। চাচিমা বুদ্ধিমানের মতো কাজ করেছেন। নিহারিকা বেগমের কিছুটা ক্ষোভান্বিত গলায় বলল কথাগুলো। অর্থ হয়তো কিছুটা বুঝলেন জাহিদ সাহেব, তাই ও বিষয়ে আর কথা বাড়ালেন না, নীরব ভূমিকা পালন করলেন। সেটা বুঝে নিহারিকা বেগমও চুপ হয়ে গেলেন। এ বাড়িতে যে তুচ্ছতা ছিল শিকার নিভান অথবা তিনি হয়েছেন, তাই তো এই মানুষটার কোনো দোষ নেই। তবে কোনো কথার ছল বুঝিয়ে তাকে দোষটা বুঝিয়ে দিচ্ছেন। কথা ঘুরানোর জন্যে তিনি জাহিদ সাহেবকে উদ্দেশ্য করে বললেন, মেয়েটাকে এখানে পাঠানোর বিশেষ কারণটা কি বলবেন না তো? কখন চাচিমা কিসব বললেন আমি ওই ছেলেটার বিষয় ছাড়া ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা ঠিক কি। তুমি নিভানকে চা বানিয়ে দিয়ে এসো, তারপর বলছি। চমকে ওঠার মতো করে নড়ে উঠলেন নিহারিকা বেগম। কথায় কথায় ছেলেটার কথা ভুলে বসেছেন তিনি। আর কথা না বাড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে বেরিয়ে গেলেন রুম থেকে। সেদিকে তাকিয়ে নির্বিশেষে রইলেন জাহিদ সাহেব। রান্নাঘরে আসতেই রানীকে কফি বানাতে দেখলেন নিহারিকা বেগম। জিজ্ঞাসা করতেই বুঝতে পারলেন কফিটা নিভান চেয়েছে। কফিটা বানানো শেষে তিনি নিভানের ঘরে সেটা দিয়ে গেলেন। ঠান্ডা পরিবেশে রুমটায় চারিদিকে জানালা দরজায় ভারী ভারী পর্দা ছড়িয়ে থাকার কারণে এই শেষ দুপুরের দিকেও ভর সন্ধ্যা বেলার মতো লাগছে। ভেতরে ঢুকতেই নিহারিকা বেগম মৃদুস্বরে নিহানকে ডাকলেন। নিভান। মা, আমি এখানে। সরি। ভেতরে ঢুকতে নিহারিকা বেগম মৃদুস্বরে নিভানকে ডাকলেন। গলার স্বর পেয়ে নিভানের বেডের দিকে এগিয়ে গেলেন নিহারিকা বেগম। নিভানকে মাথা চেপে ধরে বসে থাকতে দেখে কফিটা দ্রুত বেড টেবিলের উপর রেখে ব্যস্ত ভঙ্গিতে বললেন, ও বাবু, মাথা বেশি ব্যথা করছে? আমাকে বলিসনি কেন এত ব্যথা করছে? তবে ওষুধ খাসনি? এই একটু ধরেছে মাথাটা, ব্যস্ত হওয়ার দরকার নেই, ঠিক হয়ে যাবে। একটু কি কেমন সেটা আমি বেশ বুঝতে পারছি। হয়তো তোদেরকে সময়টা ঠিকঠাক আমার দেওয়া হয়ে ওঠে না, দিতে পারি না আমি, কিন্তু তোদের ভালো মন্দটা বোঝার ক্ষমতা তো এই মায়ের আছে, ঠিক বুঝতে পারি আমি। কথা না বাড়িয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল নিভান। ছেলের কালো ঘন চুলের ভারী শক্তপোক্ত মাথাটা কোলের মধ্যে অনুভব হতেই পরাণ চরাত করে কেঁপে উঠল নিহারিকা বেগমের। কতদিন পর ছেলেটা ওনার কোলে মাথা রেখে শুয়েছে। নিশ্চয়ই ছেলেটার শরীর বেশি খারাপ লাগছে। অতিরিক্ত শরীর খারাপ ছাড়া তো ছেলেটা সহজে মায়ের সান্নিধ্য চায় না। নিভানের ঘন কালো চুলের মধ্যে আঙ্গুল ডুবিয়ে দিলেন। হালকা নড়াচড়া করতে করতে বেশ নমনীয় গলায় বললেন, শুয়ে পড়লি যে, কফিটা খাবি না? লাগবে না, তুমি যেভাবে মাথা চুলগুলো নাড়াচাড়া করছো ওভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কফিটা আর লাগবে না। চাপা শ্বাস ফেলে নিভানের মাথা চুলগুলো আলতো হাতে নাড়াচাড়া করতে লাগলেন নিহারিকা বেগম। হালকা রূপে পর্দার ফাঁক ঘেঁষে আসা মৃদু আলোতে নিভানের মুখটা ঠিকঠাক দেখতে পেলেন না তিনি। তবুও সেই মায়াময়া শ্যামবর্ণ মুখের দিকে নিটল নজরে তাকিয়ে রইলেন। ওনার আর দুই ছেলে মেয়ের গায়ের বর্ণ বিদেশিনীর মতো গৌর রঙা, অথচ নিভানের গায়ের রংটা শ্যামবর্ণ হলেও তার চেহারায় আলাদা অদ্ভুত এক মায়া ছড়িয়ে আছে। শক্তপোক্ত চোয়ালের গম্ভীর চোখ মুখের দিকে তাকালে আলাদা টান শান্তি অনুভব হয়। সেই মায়া টান অন্যদের গৌর রঙা মুখায়বে তিনি খুঁজে পান না। যদিও সকল সন্তানদের প্রতি স্নেহ মমতা ওনার সমান, তাদের সবাইকে তিনি সমান রূপেই ভালোবাসেন, তবে নিভানের প্রতি মায়ার টানটা যেন অন্যরকম। হয়তো মা ডাকটা তিনি ছেলের মুখে প্রথম শুনেছিলেন, তাই নারীত্বের যে মা হওয়ার বড়সড় অনুভূতিটাও তো তিনি এই ছেলে জন্ম হওয়ার মাধ্যমে লাভ করেছিলেন। তবে এই ছেলেটা এই মায়া চেহারাটা পেয়েছে তার বাবার চেহারার মতো। সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেললেন নিহারিকা বেগম। তবে নিষ্পলক নজর নিভানের আবছা মুখাবয়ব থেকে সরল না। ডাকলেন তিনি, ও বাবু। ছোট করে ডাক শুনল নিভান। হুম।